বিজয় দিবস 2025 মোদি বললেন ভারতের বিজয়, বাংলাদেশ কোথায়? 2 বছর ধরে নেই কোনো খোঁজ, বেঁচে আছে কি অং সান সুচি, প্রশ্ন ছেলে কিম হ্যারিসের। মরক্কোতে আকস্মিক বন্যায় 37 জনের প্রাণহানি, ভারী বৃষ্টিপাতের কারণে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। বিবিসির বিরুদ্ধে $1000 কোটি ক্ষতিপূরণ চেয়ে ট্রাম্পের মামলা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কারণেই অস্ট্রেলিয়ায় সহিংসতা বেড়েছে বলেছেন নেতানিয়াহু। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, কিন্তু এই দিনকে ভারতের বিজয় হিসেবে দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের নাম নেই, শুধু ভারতীয় সেনাদের গৌরব। বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতের সেনাবাহিনী এতে যুক্ত হয়। সে কারণে ভারতেও দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে। তবে ঐতিহাসিক এই বিজয়ের মূল অর্জন ছিল বাংলাদেশের, কারণ এই দিনেই জাতি হিসেবে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি 1971 সালের 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। তবে ওই পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ না করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। মোদির ওই পোস্টে বলা হয়, বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের নিঃস্বার্থ সেবা ও দৃঢ় মনোবল ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে। এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়। সেখানে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, 1971 সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। তাদের ভাষায়, এই বিজয় শুধু একটি সামরিক সাফল্য নয়, এটি দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেওয়া এবং নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের প্রতীক। ভারতীয় সেনাবাহিনী আরও উল্লেখ করেছে, এই যুদ্ধের মধ্য দিয়েই তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর চালানো নৃশংসতা ও দমনপীড়নের অবসান ঘটে। রাসেল হোসাইন, মাই টিভি। মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী অং সান সুচিকে নিয়ে চাঞ্চল্যকর আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন কোনো খোঁজ না থাকায় তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে কিম হ্যারিস। সুচির স্বাস্থ্য পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। বিস্তারিত প্রতিবেদনে। মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম হ্যারিস। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ায় তার মা আদৌ জীবিত আছেন কিনা তা নিয়ে তিনি চরম শঙ্কায় রয়েছেন। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে পরিবারের সঙ্গে সুচির সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। 2 বছরেরও বেশি সময় তাকে কেউ দেখেননি। আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি। কেবল পরোক্ষ সূত্রে জানা গেছে তিনি হৃদরোগ, হাড় ও মাড়ির সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। চলতি মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক জান্তার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কিম হ্যারিস প্রত্যাখ্যান করলেও তিনি মনে করেন এই প্রক্রিয়া তার মায়ের অবস্থার উন্নতির একটি সুযোগ তৈরি করতে পারে। তার আশঙ্কা, জান্তা প্রধান মিং অং হ্লাই রাজনৈতিক স্বার্থে সুচিকে ব্যবহার করতে পারেন। তবে নির্বাচনের আগে বা পরে তাকে মুক্তি দেওয়া বা গৃহবন্দী করা হলে সেটিকে অন্তত মানবিক স্বস্তির হিসেবে দেখবেন তিনি। মিয়ানমারের সেনাবাহিনীর ইতিহাসে জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার আগে বন্দীদের মুক্তির নজির রয়েছে। অং সান সুচিও 2010 সালে নির্বাচনের পর মুক্তি পেয়েছিলেন। 2015 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি কার্যত দেশের নেতৃত্বে আসেন। তবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার পর তার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে একাধিক অভিযোগে অং সান সুচি 27 বছরের কারাদণ্ড ভোগ করছেন, যা তিনি অস্বীকার করেছেন। মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে।
বৃষ্টিপাতের পর কমপক্ষে 14 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। হঠাৎ ভারী বৃষ্টিপাতের পর ওই এলাকা থেকে কমপক্ষে 14 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা গেছে দেশটির রাজধানী বারাত থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তাঘাট কাদাযুক্ত পানিতে ভরে গেছে। অনেক স্থানে পানির স্রোতে গাড়ি এবং আবর্জনার বাক্স ভেসে যাচ্ছে। কর্তৃপক্ষের মতে মাত্র 1 ঘন্টার ভারী বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরনো শহরটিতে কমপক্ষে 70টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে বর্তমানে সেখানে অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং বাসিন্দাদের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নেতিবাচকভাবে প্রকাশ করায় বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলায় 2টি অভিযোগ করা হয়েছে। প্রতিটির জন্য 500 কোটি করে মোট 1000 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মায়ামির ফেডারেল আদালতে তিনি মামলাটি করেন। মামলায় ট্রাম্প 2টি অভিযোগ করেছেন। প্রথমত, বিবিসি তার মানহানি করেছে এবং ফ্লোরিডার একটি আইন লঙ্ঘন করেছে। 2টি অভিযোগের প্রতিটির জন্য ট্রাম্প 500 কোটি করে মোট 1000 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভাষণের সম্পাদিত ভিডিও ক্লিপ বিবিসি এমনভাবে প্রচার করেছে যেখানে মনে হয়েছে তিনি তার সমর্থকদের সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলা চালাতে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের অভিযোগ যুক্তরাজ্য সরকারের মালিকানাধীন সংবাদ মাধ্যমটি 2021 সালের 6 জানুয়ারি তার ভাষণের বিভিন্ন অংশ জোড়া দিয়ে এমনভাবে উপস্থাপন করেছে যাতে তার মানহানি হয়েছে। ট্রাম্প তাকে নিয়ে অনেক সংবাদ প্রচারকে অসত্য বলে মনে করেন এবং সেগুলোর বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। বিবিসির বিরুদ্ধে মামলা তার সেই লড়াইকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। এদিকে ওই ঘটনার পর বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে এবং নিজেদের সিদ্ধান্তগত ভুল স্বীকার করেছে। বিবিসি এও বলেছে তাদের ওই ভুল সম্পাদনার কারণে এমন ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডে আহ্বান জানিয়েছেন। তবে এ ঘটনায় মামলার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। সিডনির বন্ডাই বিচে হানুকা অনুষ্ঠান চলাকালে হামলা, 2 মুসলিম সন্দেহভাজন। ইসরায়েল সরব ফিলিস্তিনকে দায়ী করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অ্যান্টিসেমিটিজম নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অস্ট্রেলিয়া। বিস্তারিত প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে হানুকা অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে 2 মুসলিমকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। এ ঘটনার পর থেকে অস্ট্রেলিয়া ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলও এই ঘটনার পর সরব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার জন্য ফিলিস্তিনিকে দায়ী করছেন। 3 মাস আগে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় অস্ট্রেলিয়ার নীতি ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। নেতানিয়াহু বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে সহায়তা করা। তিনি আরও বলেছেন ফিলিস্তিন ও হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের সমূলে উৎপাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না। ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে অ্যান্টিসেমিটিজম মোকাবিলায় আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই ঘটনার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ও উদ্বিগ্ন হয়ে উঠেছে। সাম্প্রতিক হামলার ঘটনা ইহুদি ধর্ম এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে। এরপর স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে রোধ করা যায়। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।